প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সঞ্জয় চন্দ্র দাস, প্রভাষক পদার্থবিজ্ঞান, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ, বুড়িচং, কুমিল্লা। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো স্থিরতরিত অধ্যায় থেকে ধারকের সমবায়, অর্থাৎ কিভাবে ধারকদের সংযুক্তি বা একাধিক ধারক আমাদের আমরা যখন ধারক ব্যবহার করব কোনো বর্তনীতে, তখন অনেক সময় দেখা যায় আমাদের একাধিক ধারক ব্যবহার করতে হয়। তো যখন একাধিক ধারক ব্যবহার করব, তখন ধারককে কিভাবে সংযুক্ত করলে ধারকত্ব খুব বেশি হবে বা কিভাবে সংযুক্ত করলে ধারকত্ব কম পাওয়া যাবে, আমরা দুইটাই আমাদের প্রয়োজন হতে পারে, ধারকত্ব বাড়ানো বা কমানো। তখন আমাদের কি করতে হয়? ধারককে সমবায় করতে হয়। তো এই ধারকের সমবায়, তো সমবায়টা আমরা বলছি দুইভাবে করা যাবে। এক নম্বর দেখো, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। দুইভাবে করব, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। চলো প্রথমে আমরা শ্রেণী সমবায়টা দেখি, তারপর সমান্তরাল সমবায়টা দেখব। তো শ্রেণী সমবায়, একটা বর্তনী আঁকলে তোমাদের জন্য সহজ হবে। দেখো শ্রেণী সমবায়, তাহলে আমরা প্রথমেই শ্রেণী সমবায় করি। এখন মনে করো একটা ধারক এভাবে আমরা n সংখ্যক ধারকের জন্য দেখাইতে পারবো। তাহলে প্লাস মাইনাস, এটা একটা তড়িৎ কোষ, আর এখানে তিনটা ধারক, একটা হচ্ছে C1, C2, C3, ধরলাম তিনটা ধারক C1, C2, C3, তাদের ধারকত্ব। তাহলে এই ধারকে এখন দেখো প্রত্যেক পাতের মধ্যে, এটার মধ্যে কিউ আদান জমা হবে, এর মধ্যে মাইনাস কিউ, এটা প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ, এভাবে জমা হবে। ঠিক আছে? তো এখন এখানে তড়িৎ প্রবাহ কত হবে? আই, যেহেতু একটা কোষ দেওয়া আছে। আর এই প্রত্যেকটা ধারকের জন্য বিভবের মান পাওয়া যাবে, অর্থাৎ এই ধারকের বিভব কত হবে? V1, এটার জন্য V2, এটার জন্য হচ্ছে V3। ঠিক আছে? প্রত্যেকটা ধারকের বিভব আলাদা আলাদা, যেহেতু ধারকত্ব ভিন্ন, সুতরাং বিভবও কি হবে? ভিন্ন ভিন্ন হবে। এখন তো টোটাল বিভব কত হবে? তাহলে বলছে মোট বিভব বা তুল্য বিভব V ইকুয়াল টু কত হবে? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস আপ টু, যদি n সংখ্যক থাকে তাহলে আমরা এটাকে প্লাস এরকম লিখতে পারি n সংখ্যক ধারকের জন্য। তো কিন্তু আমরা আবার জানি C ইকুয়াল টু কি ছিল? Q বাই V। তাহলে V সমান সমান Q বাই C লিখতে পারি না আমরা এটা? তাহলে আমরা বলছি এটা কোন সমবায়ের জন্য? এটা হচ্ছে শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায় এটাকে আমরা লিখতে পারি ভিটাকে কিউ বাই সিএস ইকুয়াল টু Q1 V1, মানে কি এটাকে যদি আমরা লিখি Q1 বাই C1, Q বাই C1 প্লাস Q বাই C3 প্লাস আপ টু প্লাস এরকম। হ্যাঁ, ওকে। তো এখন আসো, তাহলে 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তাহলে এই সমীকরণটা থেকে দেখো 1 বাই CS হচ্ছে কি? CS হচ্ছে তুল্য ধারকত্ব। তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি, যত আমরা ধারককে শ্রেণী সমবায়ে যোগ করব, তত তার কি হবে? ধারকত্ব ধীরে ধীরে হ্রাস পাবে, কমতে থাকবে। ঠিক আছে? তো মনে করো, ধরে নাও একটা সমীকরণ দিয়ে আমরা সহজে দেখাই। যদি মনে করো ধরি C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3 ইকুয়াল টু মনে করো C, সবগুলো ধারকত্ব সমান ধরলাম, তাহলে কি হবে? 1 বাই CS ইকুয়াল টু তাহলে 1 বাই C প্লাস 1 বাই C প্লাস 1 বাই C প্লাস আপ টু, যদি n সংখ্যক হয়, যদি n পর্যন্ত যায়, যে ঠিক আছে না, এটা n সংখ্যক হবে, প্লাস 1 বাই Cn। তো এটা কত হবে? এটাকে লেখা যাবে n বাই C। তার মানে কি CS ইকুয়াল টু কি হবে? C বাই n। অর্থাৎ এই লাস্ট সর্বশেষ যে সমীকরণটা আছে, দেখো এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে n মানে কি নাম্বার, সে 2টা 3টা 5টা যা হয়, তাহলে C হচ্ছে ধারকত্ব, একটা ধারকের ধারকত্ব।
যদি n দ্বারা ভাগ করো তাহলে CS এর মান কি কমতে থাকে দেখা যায় না। অর্থাৎ যত ধারকগুলোকে তুমি কি করবা শ্রেণী সমবায়ে যোগ করবা তত তার ধারকত্বের মান কমতে থাকবে। ঠিক আছে, তবে কেমন কম হবে বলছে এই ধারকত্বগুলো যদি আলাদা আলাদা হতো তাহলে সবচেয়ে যে ছোট ধারকটা আছে সবচেয়ে ছোট ধারক থেকে তার ধারকত্বের মান কম হবে। মনে রাখতে হবে। মনে করো তোমাকে একটা MCQ প্রশ্ন দিল যে 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাডের 3টা ধারককে শ্রেণী সমবায়ে যোগ করছো, তখন ধারকত্ব কত হবে? তো ধারকত্ব কত হবে তাহলে অবশ্যই মনে রাখতে হবে মাথায় যে সবচেয়ে ছোট ধারকটা কত ছিল 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 মাইক্রোফ্যারাড থেকে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধারকত্বটা কম হবে, তুল্য ধারকত্বটা মনে রাখতে হবে। ঠিক আছে, শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড থেকে কম, যেহেতু আমি ধরছি 1 2 3 তিনটা এই অনুযায়ী মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আসো তাহলে শ্রেণী সমবায় বুঝছো তোমরা, এখন আসো সমান্তরাল সমবায় করি। ওকে, সমান্তরাল সমবায়। দেখো প্লাস মাইনাস আগের মতো বলি C1 C2 C3। তো এখানে যদি I তড়িৎ প্রবাহ যায়, দেখো এখন এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে ধারকগুলোর অর্থাৎ প্রান্তবিন্দুগুলো দেখো সবগুলো ধারকের প্রান্তবিন্দু কোথায় একটা নির্দিষ্ট বিন্দুতে, সুতরাং তাদের সবগুলো ধারকের বিভবের মান কি হবে সমান হবে। তো বিভবের মান সমান হবে কিন্তু প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা পথ, সুতরাং তড়িৎ প্রবাহ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি ভিন্ন হয় তাহলে আদানের পরিমাণও কি হবে ভিন্ন হবে না। তো দেখো এখানে তাই এটা ধরি আমি কত চার্জ জমা হইলো Q1, এটাতে Q2, এটাতে হচ্ছে Q3। অর্থাৎ এখানে Q বলতে এখানে প্লাস Q, এটাতে মাইনাস Q এম হবে। প্রত্যেকটাতে Q1 Q2 Q3 চার্জ, তাহলে মোট চার্জ কত? ঠিক আছে, তাহলে মোট আদান, তাহলে মোট আদান Q ইকুয়াল টু হবে কত Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস, এভাবে যদি আরও ধারক থাকতো তাহলে n সংখ্যক ধারক হলে আমরা এভাবে লিখতে পারবো নাকি। তো এখন দেখো, তো আমরা জানি C ইকুয়াল টু কি Q বাই V, তাহলে Q ইকুয়াল টু কি লেখা যাবে C ইন্টু V। তো এই সমীকরণটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, তো দেখো তাহলে এটা যেহেতু আমরা বলছি এটা কি শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় মানে কি প্যারালাল, তাহলে P, এই জন্য এটাকে আমরা লিখবো কত CP ইন্টু V ইকুয়াল টু C1 ইন্টু V, C2 ইন্টু V প্লাস C3 ইন্টু V প্লাস এরকম। তো সুতরাং CP ইকুয়াল টু লেখা যায় C1 প্লাস C2 প্লাস C3 প্লাস, ওকে। দেখো তাহলে CP সমান্তরাল সমবায়ের জন্য তুল্য ধারকত্ব, কারণ এই তুল্য ধারকত্বের মান C1 প্লাস C2 প্লাস C3, তার মানে কি আস্তে আস্তে যতগুলো নিব তাহলে শ্রেণী সমান্তরাল সমবায়, তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের মান ধীরে ধীরে কি হইতে থাকে বৃদ্ধি পাইতে থাকে, আর শ্রেণী সমবায়ে আমরা দেখাইছি হ্রাস পেতে থাকে। অর্থাৎ তুমি যদি এভাবে বল আগের মতো ধরি যে C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3 ইকুয়াল টু C হয়, C হলে তাহলে CP ইকুয়াল টু কত লেখা যাবে C1 C প্লাস C প্লাস C প্লাস প্লাস, তো ইকুয়াল টু কি লেখা যাবে, এটাকে লেখা যাবে NC। তার মানে কি হলো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে ধারকত্বের মান ধীরে ধীরে বৃদ্ধি পাইতে থাকবে। ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের নিচে কোনো সমস্যা নেই। তো তাহলে আসো, এখন তো আমরা ধারক তৈরি করলাম, যে ধারকের সমবায় শিখলাম, আগের ক্লাসে আমরা ধারকের তৈরি করা শিখছি, কীভাবে ধারক তৈরির কৌশল সম্পর্কে ধারণা নিয়েছি, ধারকত্ব কি জানলাম। এখন এই ধারক তৈরি করার পর উদ্দেশ্য কি আমাদের ধারকের মধ্যে চার্জ জমা রাখবো, সঞ্চিত শক্তি হিসেবে জমা রাখবো। অর্থাৎ এখন হচ্ছে কি তাহলে আমরা শিখছি হচ্ছে চার্জ জমা রাখবো। তাহলে তার মানে কি বলছে কোনো ধারকে যখন তুমি চার্জ জমা রাখবা, আদান জমা রাখবা, তাহলে এই আদানগুলো যে পরিমাণ হারে জমা থাকবে, এই আধান
জমার পরিমাণের উপর নির্ভর করেই কাজ হবে। অর্থাৎ তুমি যত বেশি পরিমাণ আধান জমা রাখতে পারবা তত বেশি পরিমাণ কাজ হবে। তো এখন আমরা দেখাবো এই কাজ বা সঞ্চিত শক্তির পরিমাণটা কত। অর্থাৎ যা কাজ হবে সেটাই কি হবে, ধারকের মধ্যে চার্জ শক্তি হিসাবে সঞ্চিত থাকবে, ধারকের সঞ্চিত শক্তি। তো এখন আমরা তোমাদেরকে দেখাবো ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত হয়। তাহলে চলো ধারকের সঞ্চিত শক্তি। তো দেখো এটা একটা কি সমান্তরাল পাত ধারক। তো সমান্তরাল পাত ধারকে আমরা একটা তড়িৎ কোষ দিলাম, এখানে প্লাস কিউ জমা হলো, এখানে কত মাইনাস কিউ আর জমা হলো। তো আমরা আগে থেকে জানি যে ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, ধারকের দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য কত ভি, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এই রাশিগুলো আমি আর তোমাদের সাথে ডিসকাস করলাম না, তোমরা নিশ্চয়ই এগুলো জানো, আবার আমরা আগের ক্লাসেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এখন আসো আমরা ধারকে সঞ্চিত শক্তিটা হিসাব করি। অর্থাৎ বিভব শক্তি বা কৃতকাজ যেটাই বলো। তো এখন দেখো, এখন আমরা বলছি এই ধারকের মধ্যে আধান জমা হচ্ছে, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ। তো এটা কি একবারে জমা হয়? বলছে না, একবারে জমা হয় না, একটু একটু করে জমা হয়। একটু একটু বলতে প্রত্যেকবার, অর্থাৎ প্রতিবারে ধারকের মধ্যে ডি কিউ পরিমাণ করে আধান জমা হয়। তো ডি কিউ যদি আধান জমা হয়, এখন আমরা আগেই বলছিলাম ধারকের দুই পাতের বিভব কত ভি। তাহলে দেখো ডি কিউ আধান সঞ্চিত করতে কৃত কাজ কত হবে, ডি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু ডি কিউ। ঠিক আছে, ডি কিউ আধান জমা করতে কৃত কাজ কত হবে, ডি ডব্লিউ সমান সমান ভি ইন্টু ডি কিউ। তো আমরা জানি সি ইকুয়াল টু কি কিউ বাই ভি। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি লেখা যাবে, কিউ বাই সি বসাও। তাহলে এটা কত হবে, কিউ বাই সি ইন্টু ডি কিউ। তো এখন দেখো, তাহলে আমরা এই ধারকের মধ্যে আসলে জমা করছি কত চার্জ, এই কিউ পরিমাণ। তাহলে কিউ পরিমাণ চার্জ জমা করছি, তার মানে কি মোট কৃত কাজ বের করতে হবে। তাহলে মোট কৃত কাজ বের করতে গেলে আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে কী করতে হয়, সমাকলন করতে হয়। তাহলে সমাকলন করি, ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ সমান সমান 1/c কিউ ডি কিউ। কত চার্জ জমা করছি, 0 থেকে কিউ পর্যন্ত। অতএব ডব্লিউ ইকুয়াল টু লেখা যায় 1/c ইন্টু কিউ স্কোয়ার বাই 2। সমাকলন তো তোমরা জানো নাকি, 0 টু কিউ। তাহলে এটা লেখো 1/2 ইন্টু কত, কিউ স্কোয়ার মাইনাস সি 0। তাহলে এটা হচ্ছে 1/2c। তাহলে হাফ সি ইন্টু কত, কিউ স্কোয়ার। এটাই হচ্ছে কি ধারকের জন্য কৃত কাজ। এখন আমরা জানি এই কৃত কাজই ধারকের মধ্যে কি হিসেবে থাকবে, শক্তি হিসেবে জমা থাকবে। তো করি, এখন দেখো আবার কিউ ইকুয়াল টু কি লেখা যায়, আমরা তো লিখলাম একটু আগে সি ইকুয়াল টু হচ্ছে কত, কিউ বাই ভি। তাহলে কিউ ইকুয়াল টু কি লেখা যাবে, সি ইন্টু ভি। তাহলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি, তাহলে হাফ সি ভি স্কোয়ার। এটাও ধারকের সঞ্চিত শক্তি, কিউ ইকুয়াল টু হাফ সি, ডব্লিউ ইকুয়াল টু মানে এটা হচ্ছে কৃত কাজ। আর আমরা বলছি এই কৃত কাজই ধারকের মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে। অতএব আমরা লিখতে পারবো, দেখো আমরা কি লিখবো, যে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু ডব্লিউ কৃত কাজ, তার মানে এটাই কত হবে, হাফ সি ভি স্কোয়ার। ওকে, এখন আসো ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাকে আমরা ইউ প্রাইম দ্বারা লিখি। তাহলে ইউ বাই আয়তন, আয়তন মানে এখানে ধারকের দুই পাতের ক্ষেত্রফল ইন্টু তাদের দূরত্ব, তাহলে এডি। তাহলে ইউ কত ছিল, হাফ সি ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু ডি। এখন দেখো আমরা আবার জানি, আমি আলাদা করে আনি, হ্যাঁ আমরা জানি ই সমান সমান হচ্ছে ভি বাই ডি,
অতএব ভি ইকুয়াল টু কী লেখা যায় ই ইন্টু দেখো এটা যেহেতু একটা সমান্তরাল পাত ধারক, সুতরাং তার ধারকত্বটা কত হবে সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। তাহলে এই সমীকরণে বসাও, এই বসাইলে আমরা কত পাবো হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইউ প্রাইম। এটাই কি এই সমীকরণটা একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণটা নির্দেশ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।